দর্শক আমন্ত্রণ সংবাদ রাতে আপনাদের সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি। গণ অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিকাল ৩৬ জুলাই উদযাপনে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউয়ে নেওয়া হয়েছে দিনব্যাপী কর্মসূচি। বিকেল ৫:১৫টায় জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ নিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত আয়োজকরা। ঘোষণাপত্রের মাধ্যমে বৈষম্যহীন সমাজের যে প্রত্যাশা নিয়ে জুলাই অভ্যুত্থান হয়েছিল তা আইনি সুরক্ষা পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। হাসান আল মাহমুদের রিপোর্ট। ছাত্র জনতার অভ্যুত্থানে গেল বছরের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হন স্বৈরাচার আওয়ামী সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গোপনে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান তিনি। উল্লাসে ফেটে পড়ে পুরো দেশ। গণঅভ্যুত্থানের ১ বছর পূর্তিতে জুলাই জাগরণের অংশ হিসেবে মঙ্গলবার ৩৬ জুলাই উদযাপন এবং জুলাই ঘোষণাপত্র প্রকাশ করবে সরকার। এ উপলক্ষে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া এভিনিউয়ে চলছে বিশাল কর্মযজ্ঞ। ব্যস্ত সময় পার করছেন আয়োজকরা। সকালে ১১টা থেকে শুরু হবে ৩৬ জুলাই উদযাপন। নিজেদের পরিবেশনা তুলে ধরবে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। থাকবে ড্রোন শো। বিকেল ৫:১৫টায় অভ্যুত্থানে অংশ নেয়া সব রাজনৈতিক দল ও পক্ষকে নিয়ে জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই আয়োজন ঘিরে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। বৈষম্যহীন যে সমাজের স্বপ্ন নিয়ে জুলাইয়ে প্রাণ দিয়েছিল ছাত্র জনতা, তারই প্রতিফলন ঘোষণাপত্রে থাকবে বলে আশা করছেন সাধারণ মানুষ। মানুষের যাতে কোনো বৈষম্য সৃষ্টি না হয়, আশা করি এই ঘোষণাপত্রে বাংলাদেশের ছাত্র জনতা যে আন্দোলন যে প্রতিফলন, এটা আশা করি এটা আসবে। আগামীর বাংলাদেশ সুখী সমৃদ্ধশালী হোক, সেটাই তো আমাদের সবার প্রত্যাশা। কিন্তু জুলাই মুভমেন্টের মাধ্যমে আমরা বাংলাদেশকে নতুন করে আবার সাজানোর সুযোগ পেয়েছি। জুলাই অভ্যুত্থান উদযাপনের সমস্ত প্রস্তুতি নির্ধারিত সময়ের আগেই শেষ হবে বলে আশা করছেন আয়োজকরা। সবাই মিলে আমরা এটা উদযাপন করতে যাচ্ছি, এটাই হচ্ছে বড় পাওয়া। হয়তো আরো একবার আমরা এক হতে যাচ্ছি, আরো একবার আমরা ইউনাইটেড হতে যাচ্ছি। সবকিছু মিলিয়ে আমাদের প্রস্তুতি চমৎকার এখন পর্যন্ত। যদি আবহাওয়া খুব বেশি বিট্রে না করে, আশা করছি যে ইনশাল্লাহ আমরা খুব চমৎকারভাবে একটা বিজয় উদযাপন করব। নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে এই অনুষ্ঠানে অংশ নেবে ছাত্র জনতা। ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, যেখানে সমস্ত রাজনৈতিক দল এবং জুলাই অভ্যুত্থানের অংশীজনরা অংশ নেবেন। এর মধ্য দিয়ে জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী সমস্ত স্টেক হোল্ডারের আইনি ভিত্তি সুরক্ষা নিশ্চিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা। গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আলাদা আলাদা বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তার বাণীতে জানান, জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে রাষ্ট্র একটি ব্যাপক সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে। এদিকে প্রধান উপদেষ্টা তার বাণীতে জানান, জাতির কাছে ক্ষমতা ফিরিয়ে দিতে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দিতে অঙ্গীকারবদ্ধ অন্তর্বর্তী সরকার। ৫ অগস্ট ঘিরে আতঙ্কের কোনো কারণ নেই। বরাবরের মতোই সরকার সতর্ক বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। গেল বছরের চেয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো হলেও কাঙ্ক্ষিত উন্নতি হয়নি বলে জানান তিনি। নির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুতি নিচ্ছে বলেও জানান উপদেষ্টা। তৌফিক মাহমুদ, মুন্না রিপোর্ট। ছাত্র জনতার অভ্যুত্থানে পার হতে চলল ১ বছর। গেল বছরের ৫ আগস্ট ছাত্র আন্দোলনের মুখে দেশ ছাড়েন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গঠন করা হয় অন্তর্বর্তীকালীন সরকার। গণ অভ্যুত্থানে বর্ষপূর্তি এবং জাতীয় নির্বাচন সামনে রেখে ব্যস্ত সময় পার করছে অন্তর্বর্তীকালীন সরকার। সোমবার দুপুরে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটি বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। গেল ১ বছরে আইন শৃঙ্খলা পরিস্থিতি কাঙ্ক্ষিত উন্নতি হয়নি স্বীকার করে তিনি বলেন, ৫ আগস্টের কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন হবে। আমাদের একটা কাঙ্ক্ষিত যেরকম একটা উন্নতি হওয়ার কথা, হয়তো আমরা অতটুকু উন্নতি করতে পারিনি। আমরা আমাদের লেভেলের থেকে আমরা চেষ্টা করে যাচ্ছি যতটা উন্নতি করা যায়। ৩ আগস্ট সম্বন্ধে একটা কিন্তু আতঙ্ক ছিল। ৫ আগস্টের সঙ্গে দেখেন তো কোনো ধরনের আতঙ্কের কোনো কারণেই নেই। আল্লাহ দিলে সব কিছু, সব প্রোগ্রাম হবে এবং সব ভালোভাবে হয়ে যাবে আল্লাহ দিলে। এতে আপনাদের সাহায্য এবং সহযোগিতা দরকার। যে দল বেশি দুর্বল তাকে বেশি নিরাপত্তা দেওয়া হচ্ছে জানিয়ে উপদেষ্টা জানান, এই আইন শৃঙ্খলা বাহিনী দিয়েই আগামী জাতীয় নির্বাচন পরিচালনা করা হবে। কে অংশ নিবে কে অংশ নিবে না, এটা আমার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশ্ন না। আমার হলো নির্বাচন যেসব হবে, যেসব আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন ভালো থাকে, এই জন্য আমরা সব ধরনের প্রস্তুতি নিচ্ছি। এর আগে আমরা বলছি যে আমরা কিন্তু ট্রেনিংও করাচ্ছি এবং সরকারের একটাই হলো যে
তারও কিন্তু একটু ফোর্সের সংখ্যা বাড়ানোর জন্য কিন্তু একটা দিয়ে দিচ্ছে, স্যাংশন দিয়ে দিচ্ছে। তো এই বাহিনী দিয়েই তো নির্বাচন হবে আল্লাহ দিবে, এবং খুব ভালোভাবে হবে নির্বাচন। মব ভায়োলেন্স জড়িতদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান নির্বাচন পর্যন্ত এই বিশেষ অভিযান চলবে। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। দেশ নিয়ে দলের আগামী দিনের পরিকল্পনা পৌঁছে দিয়ে জনগণের আস্থা অর্জনে যুবদল নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় জনগণের জীবন মান উন্নতি বিএনপির আগামী দিনের নীতি বলে উল্লেখ করেন তিনি। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। জুলাই আগস্টের গণ অভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ও আমার না বলা কথা অনুষ্ঠানের আয়োজন করে জাতীয়তাবাদী যুবদল। অনুষ্ঠানে সম্মাননা জানানো হয় জুলাই অভ্যুত্থানে শহীদ ৭৮ যুবদল নেতাকর্মীর পরিবারকে। অনুষ্ঠানে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, যে কোনো ষড়যন্ত্রকে মোকাবেলা করবে বিএনপি। মেজর দেশে বসে চক্রান্ত করছে, সরকারকে কি করবে কিংবা দেশে একটা অঘটন ঘটাবে, এই সমস্ত চক্রান্ত কিন্তু আমরা বুঝি। এগুলো একটি বানানোর নাটক শুরু করেছেন যাতে নির্বাচনটা পেছানো যায়। দেশের মানুষ 17 বছর আন্দোলন করেছে কিন্তু ভোটের জন্য। এই ভোট এই সরকারের কাছ থেকে আমরা আদায় করেই ছাড়বো। দেশে অস্থিরতা তৈরির চক্রান্ত চলছে অভিযোগ করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশকে রাজনৈতিক অর্থনৈতিক শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। আমরা পরস্পর কাদের ছড়াছড়ি না করে আমরা এই যে একটা সুযোগ পেয়েছি বাংলাদেশে আবার গণতন্ত্রকে তৈরি করবার, বাংলাদেশকে আবার অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করবার, আসুন সবাই মিলে একসাথে কাজ করে আমরা বাংলাদেশকে সেই দিকে নিয়ে যাই। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, শুধু কথা বলা নয় বরং মানুষের জীবনমান উন্নয়নের নীতি বাস্তবায়নে কাজ করছে বিএনপি। এজন্য প্রয়োজন জনসমর্থন। জনগণ এখন সুস্থ পরিকল্পনা গ্রহণ এবং প্রতিশ্রুতির বাস্তবায়ন চায় এবং জনগণের সেই প্রত্যাশা পূরণের লক্ষ্যে বিএনপি জনগণের জীবন মান উন্নয়নের সুনির্দিষ্টভাবে কতগুলো পরিকল্পনা গ্রহণ করছে। বহু কিছু করার আছে, বাট শুরু করতে হবে এক জায়গা থেকে। পরিকল্পনাগুলো বাস্তবায়নের জন্য কিন্তু প্রয়োজন আমাদের জনগণের সমর্থন। জনগণের আস্থা ধরে রাখতে দলের নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দেন তারেক রহমান। জনগণের আস্থা অর্জন করতে পারলে আপনি নেতা, জনগণ প্রত্যাখ্যান করলে আপনি নেতা নন। প্রশাসনিক সহায়তায় নেতৃত্ব হয়তো প্রদর্শন করা যায়, কিন্তু জনগণ সহায়তা করলে নেতৃত্ব দেওয়া যায়। জনগণের আস্থায় থাকুন, জনগণকে আস্থায় রাখুন। বলেন, অভ্যুত্থান সহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও আহতদের ত্যাগকে সম্মান জানাতে এগিয়ে নিতে হবে দেশকে। এই দেশকে সামনে নিয়ে যেতে হবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ রাত। জুলাই আহতদের নো রিলিজ নো ট্রিটমেন্ট এর হুকুম দিয়েছিলেন শেখ হাসিনা, যার কারণে পা হারাতে হয়েছে ঢাকা কলেজ শিক্ষার্থী ইমরানকে। আর যাত্রাবাড়ির গৃহকর্মী পারভিন বললেন, পুলিশের মা বাপ ছিল শেখ হাসিনা। জুলাই অগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেয়া সাক্ষ্যে এমনটাই জানালেন অঙ্গ হারানো এই 2 জুলাই যোদ্ধা। দুজনই শেখ হাসিনার বিচার দাবি করেন। পরে সাক্ষ্য গ্রহণের জন্য 6 অগস্ট পরবর্তী দিন ধার্য করেন আদালত। আরো জানাচ্ছেন সাবরিনা মজুমদার। সোমবার সকাল 11টা জুলাই আগস্টে গণহত্যা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের দ্বিতীয় দিনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য নেওয়া হয় দুজনের। তারা হলেন পা হারানো ঢাকা কলেজ শিক্ষার্থী আব্দুল্লাহ আল ইমরান এবং চোখ হারানো গৃহকর্মী পারভিন। জবানবন্দিতে জুলাই যোদ্ধা ইমরান জানান, 19 জুলাই রাজধানীর বিজয়নগরে আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে আহত হন তিনি। পঙ্গু হাসপাতালে আহতদের দেখতে গিয়ে শেখ হাসিনা নো রিলিজ নো ট্রিটমেন্ট নির্দেশ দেওয়ায় চিকিৎসায় অবহেলা হয়েছে। নো রিলিজ নো ট্রিটমেন্ট অর্থ হচ্ছে যে রিলিজও দেওয়া হবে না, ট্রিটমেন্টও দেওয়া হবে না, এবং ওনার পা পচে গেছে কিন্তু চিকিৎসা দেওয়া হয়নি। ওনাকে বলা হয়েছে সকাল 8টায় অপারেশনে নিয়ে যাওয়া হয়নি।
অপর সাক্ষী জুলাই আহত যাত্রাবাড়ির পারভিন বলেন, আন্দোলনে আহত একজনকে সাহায্য করতে গেলে পুলিশ তাকেও গুলি করে। এতে তার চোখ ও পেটে গুলি লাগে। প্রাণে বাঁচলেও চোখ হারান তিনি। জবানবন্দির এক পর্যায়ে শেখ হাসিনাকে তখনকার পুলিশের বাপ মা হিসেবে উল্লেখ করে পারভিন বলেন, তার নির্দেশ ছাড়া গুলি করেনি পুলিশ। শেখ হাসিনার বিচার দাবিও করেন তিনি। পারভিন কিভাবে একজন মুমূর্ষ রোগীকে, মুমূর্ষ আহত ব্যক্তিকে বাঁচানোর অবস্থায় উনি তাকে উদ্ধার করতে গেছিলেন, তাকে কিভাবে হত্যা করা হয়েছে, তার চোখে কিভাবে গুলি করা হয়েছে তার বর্ণনা দিয়েছে। পরে 6 আগস্ট সাক্ষ্য গ্রহণের পরবর্তী দিন ধার্য করে বিচারকাজ মুলতবি করেন ট্রাইব্যুনাল। 2 দিনে 3 জনের সাক্ষ্য নেওয়া হলো। সাক্ষ্য গ্রহণের পুরোটা সময় এজলাসে নিশ্চুপ ছিলেন আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল মামুন। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। 31 অগস্টের মধ্যে ভোটার তালিকা এবং সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ চূড়ান্ত হবে। সেপ্টেম্বরের মধ্যে শেষ হবে নির্বাচনী সরঞ্জাম সংগ্রহের কাজ। নির্বাচনের পূর্ব পরিস্থিতি পর্যবেক্ষণে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে বাংলাদেশে আসবে ইউরোপিয়ান ইউনিয়নের 7 সদস্যের একটি প্রতিনিধি দল। সোমবার দুপুরে নির্বাচন ভবনে এসব তথ্য জানান কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। শিবলি রায়ের রিপোর্ট। সোমবার রাজধানী আগারগাঁয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। আমরা প্রশিক্ষণটা একটু একটু করে আগাচ্ছি। সব ধরনের প্রস্তুতি এগিয়ে চলছে উল্লেখ করে তিনি জানান, 31 আগস্টের মধ্যে ভোটার তালিকা এবং সংসদীয় আসনের সীমানার পুনর্নির্ধারণ চূড়ান্ত হবে। সেপ্টেম্বরের মধ্যে শেষ হবে নির্বাচনী সরঞ্জাম সংরক্ষণের কাজ। সব প্রস্তুতি কিন্তু জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে এবং জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে যে সংশোধনী বা যে কার্যক্রমটা, এইভাবে আমার মনে হয় না যে আমাদেরও তো গোছানোর সময় দিতে হবে। একটু একটু করে গুছিয়ে নিয়ে আসছি, আপনাদেরকে জানাচ্ছি। আমাদের প্রস্তুতি চলমান এবং শেষের ভিতরে। ভোটের প্রস্তুতি দেখতে ইউরোপীয় ইউনিয়নের অগ্রবর্তী দল শীঘ্রই ঢাকায় আসছে বলে জানান তিনি। ইউরোপিয়ান ইউনিয়নের একটা প্রি ইলেকশন অবজারভার টিম মিড অফ সেপ্টেম্বর ওনারা ভিজিট করবেন। 3 জন বিদেশি আর 4 জন স্থানীয়, সব মিলিয়ে 7 জন। এটা আমাদেরকে আজকে জানানো হয়েছে। এই সময় এনসিপি নেতা নাসরুদ্দিন পাটোয়ারি সমালোচনার জবাবে ইসি সচিব বলেন, মেরুদণ্ড আছে বলেই সোজা হয়ে দাঁড়িয়ে আছে কমিশন। মেরুদণ্ড না থাকলে আমি সোজা হয়ে দাঁড়িয়ে আছে কি করে? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে দ্বিতীয় জিনিসটা হচ্ছে যে এটা দেখেন, রাজনৈতিক বক্তব্য আমার এরিয়া না, আমার জায়গাটা হচ্ছে প্রশাসনিক ব্যাপার। এ ব্যাপারে প্রথম উত্তরটাই যদি আপনি নেন, এখনো পর্যন্ত তো সোজা হয়ে আপনাদের সামনে দাঁড়িয়ে আছি এবং আপনারা দোয়া করেন যেন এভাবে দাঁড়িয়ে থাকতে পারি। আমি যদি ইসির অংশ হয়ে থেকে থাকি, তাহলে তো আপনাদের সামনে দাঁড়িয়ে থাকাটা কি প্রমাণ করে না যে আমার মেরুদণ্ড আছে? ইসি সচিব আরও জানান, প্রয়োজনীয় কাগজ জমা দিতে নিবন্ধন আবেদন করা 145টির মধ্যে 80টি দল সংশোধিত কাগজ জমা দিয়েছে। মোট আবেদন পেয়েছিলাম 148টা, তার মধ্যে 3টা ছিল রিপিট। তার মানে প্রকৃত প্রস্তাবে 145টা, এবং এই রাজনৈতিক দলগুলোর ভিতরে 145টা রাজনৈতিক দলকেই আমরা আবার বলেছিলাম যে তাদের যে তথ্য ঘাটতি আছে বা আমাদের কাছে তথ্য যেগুলো আমাদের কাছে অসঙ্গতিপূর্ণ মনে হয়েছে সেগুলোর ব্যাপারে ডকুমেন্ট চেয়েছিলাম। সেই চাহিদা ডকুমেন্ট জমা দিয়েছেন 80টা দল। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। দর্শক, এই ছিল এখনকার সংবাদ রাত। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য।